রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন, 15 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। টাঙ্গাইলের রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন সহ দুর্ঘটনায় প্রাণ গেল 27 জনের। ফিটনেসবিহীন গাড়িকে দুষলেন সড়ক পরিবহন মন্ত্রী। হামে আরও 17 শিশুর মৃত্যু, দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রকোপ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকা এডিবির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ মাহাদি আমিনের। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, ঈদ উদযাপনে ঘরমুখো মানুষ, ভিড় কমলাপুরে। যাত্রী কিছুটা কম বাসে, সদরঘাটে শৃঙ্খলা আনতে বদ্ধপরিকর সরকার, জানালেন প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যে 7:30টার দিকে বস্তিতে আগুন লাগে, দ্রুত এটা আশপাশে ছড়িয়ে যায়। আগুনের লেলিহান শিখায় বস্তিতে থাকা মানুষ জীবন বাঁচাতে দিকবিদিক ছুটাছুটি শুরু করে। অনেকে শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও 8টি ইউনিট এতে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নেয়। পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। তা সত্ত্বেও রাত 9:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। দর্শক, রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এখনও চলছে ফায়ার সার্ভিসের তৎপরতা। অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কিনা, তাছাড়া ক্ষয়ক্ষতির কোনো তথ্য আপনি পেয়েছেন? জি সুষমা, ধন্যবাদ। ঠিক 7:10 কিন্তু আসলে এই কালশীর যে বস্তিটি আছে এখানে কিন্তু আগুন লাগে এবং তার ঠিক প্রায় 2.5 ঘন্টার বেশি সময় পর কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসে। এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে যে ধোঁয়ার যে কুণ্ডুলি, অর্থাৎ যে আগুনের যে কুণ্ডুলি, সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং এখনও কিন্তু আসলে কিছু কিছু জায়গায় ছোট ছোট করে আগুন লেগে আছে, সেগুলো কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই সোমা, যে এখানে কিন্তু পানির স্বল্পতার কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের অনেকটা বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং পাশাপাশি যেহেতু প্লাস্টিক এবং বিভিন্ন আসবাবপত্র ছিল বেশ কিছু বস্তিবাসীর দোকানিদের, যার ফলে কিন্তু আসলে এই প্লাস্টিক থেকে কিন্তু আসলে আগুনটা ছড়িয়ে গেছে এবং আগুন নিয়ন্ত্রণ নিতে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কিছুটা ব্যাগ পেতে হয়েছে। কিন্তু এখন মোটামুটি কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তারপরেও কিন্তু যে ধোঁয়ার যে কুণ্ডুলি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে আছে। এবং পাশাপাশি ফায়ার সার্ভিস একটু আগে আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো ওই রকম নিহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো পূর্বাভাস তাদের আমাকে দেয়নি। তবে একজনকে কিন্তু আসলে এই আগুন লাগার ঘটনায় কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আসলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো সময় এই ছিল মোটামুটি কালশী বস্তি থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 27 জনের। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে। সারা দেশে আলাদা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও 12 জনের, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। টাঙ্গাইল ছাড়াও মুন্সিগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ এবং দিনাজপুরের পার্বতীপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বগুড়ায় নিহত হয়েছেন বাবা, ছেলে সহ 3 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রায় এবার টাঙ্গাইলের সড়কে প্রাণ ঝরল একসাথে 15 জনের। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার যোগাচর সৈরাতল এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় আরও অন্তত 10 জন আহত হন। নিহত 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি 2 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাম করে মনে করেন একটা শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আসি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ আসলো, আসার পরে মনে করেন 2 জন মনে করেন যে একজন মনে করেন গাড়ি ছিল, 2টা লোক বাঁচাছে,
ওই দুটাই মনে করেন চিল্লাচিল্লি শুরু করছে যে লোক আছে লোক মরে গেল তখন মনে করেন আমরা আসা রড মড মনে করেন কাটিয়া টান দিয়ে মনে করেন লাশ গুনাবাই করেছি। 30 জন যাত্রী ছিল গাড়ির ভিতরে টাকাতে, 30 জনের মধ্যে মনে করেন 15 জন মারা গেছে। 2 জন আমরা মনে করেন কোদাল আইনা এবং শাবল আইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। তারা ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন। ভোর 5টার দিকে কালিহাতির সৈরাতল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 15 জনের। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া টাঙ্গাইলে যমুনা সেতুর গোল চত্বরে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। এদিকে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ও তাঁর 2 বছরের শিশুকন্যা পুষ্প নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আনিসুর রহমানের স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটনের একটু আগে 50 গজ আগে এই অ্যাক্সিডেন্টটা ওখানে হয়েছে। যারা স্পট ডেড তারা ওখানেই মারা গেছে, শুয়ে আছে, মাথাটা ফেটে গেছে। আর মেয়ের মা ওখানে বসে আছে। তারপর মেয়ের মার অবস্থাটাও বেশি খারাপ হওয়ার কারণে আমাদের সিএনজিতে আবার তাকে উঠে নিয়ে আমরা হাসপাতালে আসছি। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। রবিবার গভীর রাতে দোগাছি ও সমসপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ায় এসব দুর্ঘটনা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ফিটনেসবিহীন গাড়ি, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পর্যায়ক্রমে এসব গাড়ি চলাচল বন্ধ করা হবে বলেও তিনি জানিয়েছেন। মন্ত্রী জানান, ঈদে বিপুল সংখ্যক যাত্রী মহাসড়কে গিয়ে যে কোনো গাড়িতে উঠে পড়ছেন। মহাসড়কে পর্যন্ত যানজট মুক্ত রাখতে পারলেও বাস স্টপ বা নির্দিষ্ট স্থানের পরিবর্তে মহাসড়কে গিয়ে ঈদযাত্রায় বিপুল সংখ্যক যাত্রীর যানবাহনে ওঠা ঠেকানো যাচ্ছে না। তবে সাভার থেকে যমুনা সেতু পর্যন্ত পুরো মহাসড়ক যানজট মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ফার্মগেট মেট্রো রেল স্টেশনে 65 ঊর্ধ্ব এবং প্রতিবন্ধীদের ব্যক্তিদের জন্য ভাড়ায় 25% ছাড়ের কার্যক্রম উদ্বোধন করে সড়ক যোগাযোগ ও রেলপথ মন্ত্রী এসব কথা জানিয়েছেন। এখন থেকে 65 এবং তদূর্ধ্ব বয়সী যাত্রীদের জন্য মেট্রো রেলের টিকিটে 25% ছাড় দেওয়া হবে। বলেন, ছাত্রদেরও ছাড় দেওয়ার কথা ভাবছে সরকার। এবার ঈদের আগে 2টি আন্তনগর ট্রেনে এবং পর্যায়ক্রমে সকল আন্তনগর ট্রেনেই নারীদের জন্য আলাদা বগি চালু করা হবে। গাড়ি চলাচল থাকবে না, সেটা আমরা বলেছি যে আবহাওয়া নিউজ যেটাই কেমন লঞ্চগুলি ছাড়ে, নৌপুলিশ সহ অন্যান্য জায়গায় ভিজিলেন্সটি আছে, তদারকি আছে, কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের এবং লঞ্চ মালিকদের এবং বিআরডব্লিউটি যারা কর্মকর্তারা আছেন তারা আবহাওয়া নিউজ জেনে তারপরে ভাগগুলি লঞ্চগুলি ছাড়ে। হামে আক্রান্তের রেকর্ড শিশুর মৃত্যু যখন ভাবিয়ে তুলছে অভিভাবকদের, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইইডিসিআর এর প্রায় সবাই ছুটিতে। এমন অবস্থায় বিশেষ ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রয়োজনে সারা দেশের সাথে সংযোগ তৈরিতে দৃশ্যমান কন্ট্রোল রুম খোলারও পরামর্শ তাদের। এদিকে দেশে হামে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1224 জন। রিপোর্ট মামুন আবদুল্লাহর। মাদারপুর যদি ভালো চিকিৎসা পাইতাম, আমার মাদারপুর শুধু সরকারি কোনো চিকিৎসা পায় নাই, হসপিটালে ওরা ভর্তি করে রাখছে। মাদারপুর শুধু ওষুধের জন্য প্রায় আমার 25,000 টাকা চলে গেছে। আমি মাত্র 20,000 টাকা বেতনে চাকরি করি। সন্তানের অসুখে মায়ের কান্না দেখা গেলেও বাবারা চোখের পানি আটকে রাখার চেষ্টা করেন। কতটা অসহায় শরীয়তপুর সদরের মনের ঢালি, সন্তানকে বাঁচাতে ধার দেনা করে এসেছেন রাজধানীতে। তার
তার মতো অসহায় অভিভাবকের অহরহ দেখা মিলবে রাজধানীর মহাখালীর হাম ডেডিকেটেড হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, হামের সাথে নিউমোনিয়া ও জটিল রোগে আক্রান্ত শিশুদের মৃত্যুর হারই বেশি। তারপর পরশুদিন রাত্রে দেখি যে অবস্থা অত একটা ভালো না, রেশমিটা পুরো চেহারা ভরে আছে, চোখ টোক লাল হয়ে গেছে। পর রাত্রে চালু করে নিয়ে আসছি। বমি, জ্বর, তারপরে ডায়রিয়া, তারপরে মুখে খাবার খাইতে পারে না। নবাবগঞ্জ সরকারি হসপিটাল, ওই জায়গায় আপনার হামের ওই রকম কোনো চিকিৎসা নাই, তার জন্য আমাদের ঢাকা আসতে হয়। এই হামের কারণেও নিউমোনিয়াটা অনেক বেশি হয়, তো এই নিউমোনিয়ার জন্যই বেশি হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে অনেক রোগীকে, এবং মারা যাওয়ার সংখ্যাটাও এই নিউমোনিয়া এবং ব্রেইনে ইনফেকশনের কারণেও অনেক বাচ্চারা মানে বেশি খারাপ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে অনেকে। দেশে যখন প্রতিদিনই হামে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে শিশুরা, যেখানে গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 56,000 ছাড়িয়েছে, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করা IEDCR ও জনস্বাস্থ্য অধিদপ্তর জনশূন্য। মানে ওরা কোথায় কই গেছে? ওনারা তো ওনারা বাসায় গেছে, মানে কেউ নাই, জানা বলতে কেউ নাই। এমন চিত্র ভাবিয়ে তুলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। বলছেন, পরিস্থিতি সামলাতে দরকার ছিল দৃশ্যমান কন্ট্রোল রুমের। এই মহামারী নিয়ন্ত্রণের জন্য যে কাজগুলো, টিকা ছাড়াও সেগুলো সমন্বয়ের জন্য ডিজি হেলথের নেতৃত্বে পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার দৃশ্যমান একটা কেন্দ্র থাকা দরকার, যেটা ভার্চুয়ালিও যোগাযোগ থাকবে বিভিন্ন জেলার সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে, আবার ফিজিক্যালি শারীরিকভাবেও সেখানে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সময় সময় সেখানে যাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ হতে পারে হাম সংক্রমণ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি বলে উল্লেখ করেন তিনি। সোমবার সকালে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আন্তরিকভাবে কাজ করছে সরকার। দেশের স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশজুড়ে হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হামের ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি বাই দিস টাইম, বাই 28th of মে আমরা পরশুদিন আগের দিন আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি, ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে। ইপিআই কার্যক্রমের সাথে ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে। কারণ এই দেশের পরিসংখ্যান, পৃথিবীর সকল দেশের পরিসংখ্যান ভুল আছে। কাজে পরিসংখ্যানের উপর নির্ভর না করে উই আর লুকিং ফর দ্য বেবি। যারা ভ্যাকসিন পায় নাই, আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাত কান্দার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এডিবির প্রেসিডেন্ট মাসাত কান্দারের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে এডিবির প্রেসিডেন্ট এশিয়া উন্নয়ন ব্যাংকের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার জন্য এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে এডিবি তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ এবং অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে চায়। মাহাদি আমিন জানিয়েছেন, লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত করছে সরকার। রিপোর্ট করছেন সিকান্দার মান।
জনগণের ভোটে নির্বাচিত সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বর্তমান সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতভিত্তিক 180 দিনের কর্ম পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে লক্ষ্য স্থির করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগ এরই মধ্যে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবকিছুই নিশ্চিত করা হচ্ছে। আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, সেই প্রায় প্রতিটি সংস্কারই বিএনপির 31 দফা থেকে অনুরণিত। তারপর আমরা সবাই মিলে জুলাই সনদে উপনীত হয়েছিলাম, যেটি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছিল। যতটুকু সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে ঠিক যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। গুম, খুন, হামলা, মামলা এবং দমন পীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মিনা। রবিবার এশার নামাজের পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে যাওয়া লাখো মুসল্লি মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মিনায় যাত্রা শুরুর আগে ইহরামের সেলাইবিহীন কাপড়ে শরীর আবৃত করেন মুসল্লিরা। হজের নিয়ম অনুযায়ী 8 জিলহজ মুসল্লিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর সেখানেই রাত যাপন করবেন। 9 জিলহজ ভোরে আরাফাতের ময়দানে রওনা হবেন, যে ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে দিনভর ইবাদত বান্দিগিতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। 9 জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। 11-12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। ঈদে ঢাকা ছাড়ার হিড়িকে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভিড়। অনলাইনে টিকিট বিড়ম্বনার কথা জানিয়েছেন যাত্রীরা, তবে যাত্রীর চাপ কিছুটা কম বাস টার্মিনালগুলোতে। রিপোর্ট করছেন ওমর ফারুক। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে আপনজনের কাছে ফিরতে ট্রেনের প্ল্যাটফর্মে যাত্রীদের ছোটাছুটি। তীব্র গরমে হাত কাঁধে ব্যাগ, কারো কারো সন্তানসহ ট্রেনে ওঠার কষ্ট, তবু শিশুদের চোখে মুখে আনন্দ। দাদু বাড়ি যাচ্ছি ঈদ পালন করতে। আমি আমার নানু বাসায় যাচ্ছি। আমি, আমার বোন, খালামণি আর আমার আম্মু। স্বস্তি বড়দের মনেও, তবে বিলম্বে ট্রেন ছাড়া ও অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। ট্রেন তো 9টা 10-এ, এখন ওইখানে সম্ভব ডেট দিচ্ছে 10টা 45, আদৌ 10টা 45 ছাড়বে কিনা সন্দেহ আছে। 9টা 45, এখন প্রায় 11টা বাজতেছে, এখনো ট্রেনটা ছাড়তেছে না। যদি বাচ্চাদেরকে নিয়ে বসে রয়েছি। আপনার ট্রেন ছাড়ার কথা আপনার 9টা 45, এখন বাজে আপনার 11টা 11:30। তো তাইলে আপনার তো এটা ইয়ে না, মানুষের জন্য আপনার খুব কষ্ট না। অতিরিক্ত যাত্রী চাপ ও বৈরী আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের ট্রেনগুলো কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান রেলের মহাপরিচালক আফজাল হোসেন।
রেল লাইন এর উপরে গাছপালাতে এটা রেল লাইনটাকে এটা অবরোধ ব্লক ছিল, এটা ক্লিয়ার করতে সময় লাগছে এটা। আর এছাড়া যেহেতু উত্তরবঙ্গ দীর্ঘ সবচেয়ে লম্বা রুট, এখানে আমাদের প্যাসেঞ্জারও বেশি, প্রত্যেকটা স্টপেজে অতিরিক্ত সময় দিতে হয়। প্রতিটা মনে করেন স্টপেজে আমাদের হয়তো 1-2 মিনিট থাকে, কিন্তু এখানে ধরেন 4-5 মিনিট করে আমাদের দেরি হয়। ঢাকা স্টেশনে আমাদের অনেক সময় ছাড়তে এমনি দেরি হয়, প্যাসেঞ্জার অনেক সময় দৌড়ে এসে ওঠে, এতে করে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেন আমরা একটু সময় নেই এখানে, সাবধানে যাতে ট্রেনটা ছাড়তে পারি। কমলাপুরের বিপরীতে কিছুটা ভিন্ন চিত্র বাস টার্মিনালগুলোতে। এখনও মিল কারখানা ছুটি না হওয়ায় বাসের যাত্রী চাপ কিছুটা কম। যাত্রী চাপ আসলে অন্যান্য বছরের চেয়ে বছরটা অনেক কম, কারণ এখন অনেক গাড়ি খালি যেতেছে। ভাড়া তো যেমন ব্যানারের গাড়ি যারা আছে তারা তো ভাড়া কখনো ইফতারের সময় বেশি লয় না, লইতে পারে না। বিআরটিএর ভাড়ার চেয়ে বেশি নিলে মামলা হইবে, এই ভয়তে নেয় না। 650 লিখছিল কিন্তু 750 টাকা নিছিল, এবার কিন্তু 750 750, মানে লিখিত যা নিচ্ছ তাই। আগামী 2-1 দিনে যাত্রী চাপ বাড়বে বলে অপেক্ষা পরিবহন সংশ্লিষ্টদের। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটির প্রথম দিনেই সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। একসময়ের যানজট, দূষণ আর অব্যবস্থাপনা, সেই সদরঘাট যেন ফিরেছে ভিন্ন চেহারায়। নেই ঘাট শ্রমিকদের টানা হেঁচড়া, হকারদের উৎপাত এবং নৌকা যোগে লঞ্চে ওঠার হুড়োহুড়ি, বরং বয়োবৃদ্ধ আর রোগীর জন্য হুইল চেয়ার আর যাত্রীদের জন্য ট্রলির ব্যবস্থা এই পথের যাত্রীদের নতুন করে স্বস্তি জুগিয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, বাড়তি ভাড়া আদায় বন্ধ, লঞ্চে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনায় তড়িৎ ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন লেগেছে আধুনিকতা আর মানবিকতার ছোঁয়া। বয়োবৃদ্ধ অথবা রোগীদের জন্য হুইল চেয়ার নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মচারীদের এই ব্যস্ততা সেই মানবিকতার দৃশ্যই মনে করিয়ে দেয়। অতিরিক্ত ভাড়া আদায়ের নেই কোনো অভিযোগ। প্রতিটি লঞ্চে ডিজিটাল বোর্ডে উল্লেখিত নির্ধারিত ভাড়ায় যাচ্ছেন যাত্রীরা। এছাড়া ঝক্কি ঝামেলাহীন ঈদযাত্রায় খুশি বাড়ি ফেরা মানুষ। আগের থেকে একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে, জ্যামজট একটু কম লাগতেছে। পরিবারের সঙ্গে ঈদ করব, ঈদের ছুটি আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ দিতেছে। কিছু প্রতিবন্ধী বা অসুস্থ যেই সব লোকগুলো আসে, যারা বয়স্ক লোকগুলো আসে, এদেরকে সরকারের মাধ্যমে কিছু আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছিলাম যে ওরা হুইল চেয়ারে করে খুব যত্ন সহকারে মানে লঞ্চে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এটা অতীতে ছিল না। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ইনশাআল্লাহ আগের চেয়ে অনেক ভালো লাগছে। তাদের সঙ্গে ঈদ করবেন? ফ্যামিলি সবার সাথে, বাল বাচ্চারা ফ্যামিলি আগে চলে গেছে, আমি পরে যাচ্ছি। অতিরিক্ত বোঝাই কোনো লঞ্চ যাতে ঘাট ছেড়ে না যেতে পারে, এজন্য প্রশাসনের তদারকিও ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার থেকে বাড়ি ফিরতে শুরু করবেন পোশাক শ্রমিকরা, তাই তদারকিতে ব্যস্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সিনিয়র যাত্রীদেরকে, অসুস্থদেরকে এখানে হুইল চেয়ারের ব্যবস্থাপনা আছে, ব্যাগের ক্ষেত্রে ট্রলির ব্যবস্থাপনা আছে। কুলিদের বিষয়ে বিভিন্ন অভিযোগ শোনা যেত, কোনোটাই শোনা যাচ্ছে না, এবং নির্দিষ্ট সময়ে লঞ্চগুলো আসছে এবং যাচ্ছে। এর চেয়ে আর কিছু নতুন করে যদি আপনাদের কাছে চাওয়া থাকে সেটি আমাদেরকে বলবেন। আমাদের উপরে একটি কন্ট্রোল রুম আছে, অভিযোগ কেন্দ্র আছে, তথ্য কেন্দ্র আছে, এবং কন্ট্রোল রুমের অনুমতি নিয়ে জাহাজকে ঘাটে প্রবেশ করতে হয়, অনুমতি নিয়ে এই ঘাট থেকে বের হতে হয়। সুতরাং একটি আধুনিক ঘাট ব্যবস্থাপনার বা যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। ঝড় ঝঞ্ঝায় যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় সরকারের নানা প্রস্তুতির কথাও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 127তম জন্মজয়ন্তীতে ফুল, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। শ্রদ্ধা জানিয়েছেন কবির পরিবার, ভক্ত, অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। ভোরের আলো ফোটার সাথে সাথেই ফুলহাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে জড়ো হতে শুরু করেন ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। আজ কবির 127তম জন্মদিন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তার সমাধিতে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। আমরা আশা করব যে নজরুলকে আমরা ধারণ করব এবং তার চেতনা, তার চিন্তাকে, দর্শনকে আমরা কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে আমরা ভূমিকা রাখবো। তাহলেই সমাজ উন্নয়নে অনেক কাজে হবে। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে তুলতে হলে নজরুল চর্চা আরও বাড়াতে হবে। আমরা যখন দুঃসময় পড়ি তখন নজরুলের গান গাই, জাগো অনশন বন্ধী ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। পরিবার যে দায়িত্বটা নেওয়ার কথা, যে তাদের নজরুলকে, আমাদের নিজের সংস্কৃতিটা কি, সেই ব্যাপারে উদ্বুদ্ধ করার যে চেষ্টা, সেইটা এদের একটু কমে গেছে। যত রকম অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে কবি নজরুল সবসময় রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছেন আমাদেরকে। কাজী নজরুল ইসলামের রচনাবলী ইংরেজিতে অনুবাদ করার পাশাপাশি কবির জন্মদিনকে সাধারণ ছুটি ঘোষণার আহ্বান জানানো হয় কবির পরিবারের পক্ষ থেকে। তার রচনাবলী আজও ইংরেজিতে অনুবাদ হয়নি, সেটা অনুবাদ করা উচিত। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কাজী নজরুল ছিলেন প্রেরণার উৎস। এক দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যত ধরনের অন্যায়, অবিচার, অসত্য, অন্যায্যতা থাকবে, ততদিন আমাদেরকে দ্রোহের আগুন জ্বালিয়ে দেবে তার সাহিত্যকর্ম। আজ থেকে শুরু হলো নজরুল বর্ষের দিন গণনা। আগামী এক বছর রাষ্ট্রীয়ভাবে নানা আয়োজনে বছরটি উদযাপিত হবে। কাজী নজরুল ইসলামের সাম্য, স্বাধীনতা আর মানবতার বাণী হানাহানি আর বিদ্বেষের পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা কবিপ্রেমীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ময়মনসিংহে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নজরুল সেনা। হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সরকার জাতীয় সংস্কৃতির বিকাশে এবং নতুন প্রজন্মের কাছে নজরুলকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ নজরুল সেনার সভাপতি মিজানুর রহমান খান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে 8 বছরের শিশুকে হত্যার বিচার 1 জুন থেকে শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবস থেকে কার্যক্রম শুরু হবে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। বলেন, 24 ঘন্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হয়েছে। সে অনুযায়ী বিচারের প্রক্রিয়াও এগিয়ে চলেছে। মন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতনের বিচারের সঙ্গে যেসব আদালত জড়িত, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর সেই আদালতগুলো ছুটির মধ্যেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটি শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন মন্ত্রী। সারা বাংলাদেশ জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আদালত ছুটিতে। শুধুমাত্র এই যে নারীর প্রতি সহিংসতা, শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত যে আদালত, সেই আদালতগুলোই ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেছেন। সুপ্রিম কোর্ট সেইটা সিদ্ধান্ত নিয়েছেন, এই আদালতগুলো খোলা থাকবে। আপনারা দেখেছেন 1 তারিখেই রামিসার বিচার শুরু হচ্ছে। ঈদের পরে যেদিন প্রথম অফিস আদালত খুলবে, ওই দিনই রামিসার বিচার শুরু হচ্ছে। ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া খারাপ থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। আরও জানান, নারী পুরুষ সহ এবার জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। নির্ধারিত স্থানে কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে কোরবানির শেষে বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখার আহ্বানও জানান তিনি। বলেন, 8 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে
প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে। এ কাজে নিয়োজিত থাকবে 13,453 কর্মী ও 2,117টি যানবাহন। জমে ওঠার মতো অবস্থা হলেও বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। কাল মঙ্গলবার থেকে জমবে বলে অপেক্ষা ক্রেতা বিক্রেতা উভয়েরই। তবে এবারও দাম বেশির অভিযোগ করেছেন ক্রেতারা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। দেশের নানা প্রান্ত থেকে বাছাই করা পশুগুলো নিয়ে এসেছেন রাজধানীতে খামারিয়ার ব্যাপারীরা। কিন্তু সোমবার বাদ সাধে বৃষ্টি। দিনভর বৃষ্টির কারণে জমে ওঠেনি কেনাবেচা। গরু 17টা আসছে পাবনা থেকে, 2টা বিক্রি করছে। বৃষ্টি এই জন্য তো বাজার তো মন দাও নিয়ে 19টা মামা, এখনো একটাও বিক্রি হয়নি। মানে আকাশের অবস্থা ভালো না তো, বৃষ্টি বাদল। দাম আমাদের কাছে তো যেভাবে আমরা আনছি সেভাবে তো পাইতেছি না, তাতে কমই লাগতেছে। ক্রেতাদের আনাগোনা থাকলেও বেশিরভাগই কেবল ঘুরে ফিরে দেখছেন, করছেন দাম যাচাই। হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। গরু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, বৃষ্টিতে মানুষের ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে। আশা করি সরকার তো বলছে যে পর্যাপ্ত গরু আছে। বাজারে প্রচুর গরু আসছে, আরও গরু ঢুকতেছে। যেভাবে দাম হওয়ার কথা তার সাথে অনেকটা বেশি চাচ্ছে, এই জন্য গরু কেনা একটু কঠিন হয়ে দাঁড়াইছে আর কি। গরু ভাই আজকে দাম এরা ছাড়ে না, বিক্রি নাই তো। কালকে মনে হয় ইনশাল্লাহ বিক্রি বাইরে যাবো, আজকে দিতেছে না পছন্দের মতো, কিন্তু সেগুলো অনেক বেশি দাম পড়ে যাচ্ছে দেখতেছি। আমার মনে হচ্ছে যে আগামীকাল অথবা এর পরের দিন দাম কমবে। সর্বোচ্চ মুনাফা নিয়ে বাড়ি ফিরতে চান বিক্রেতারা। 70টা গরু আনছি, 3টা গরু বিক্রি করছি, আর হলো এখানে আরও আছে গরু বিক্রি করার আশা, ভালো একটা দাম পাওয়ার আশা করে আসছি এখানে। বাজার এখনো লাগে নাই, লাগলে বোঝা যাবে অনুভবটা কিরকম, তবে একেবারে খারাপ নাই আর কি বাজার। আবহাওয়া যেমনই থাক, মঙ্গলবার থেকে পশুর হাট পুরোপুরি জমার অপেক্ষা হাট সংশ্লিষ্টদের। 165। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের পটিয়া কিন্ডারগার্টেন স্কুলে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পটিয়ার হল টুডে কনভেনশনে হয় আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য এনামুল হক। আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও স্বর্ণপদক দেয়া হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্তদের হাতে সম্মানী প্রদান করেন অতিথিরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম, পরীক্ষা নিয়ন্ত্রক রোকেয়া আক্তার সহ সংশ্লিষ্টরা। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24-এর আওতায় ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিনিয়ার হয়েছেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগ মুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছেন খোকন মিয়ার পরিবার। দুপুরে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম। উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল হক প্রমুখ। ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের 8 এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24-এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যান কিনে আবারও মিলিনিয়ার হবার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। রাজধানীর কালশি বস্তিতে ভয়াবহ আগুন, 15 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন সহ দুর্ঘটনায় প্রাণ গেল 27 জনের। ফিটনেস বিন গাড়িকে দায়ী করেছেন সড়ক পরিবহন মন্ত্রী। হামে আরও 17 শিশুর মৃত্যু, দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রকোপ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকায় এডিবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ মাহাদি আমিনের। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, ঈদ উদযাপনে ঘরমুখ মানুষ, ভিড় কমলাপুরে, যাত্রী কিছুটা কম বাসে। সদরঘাটে শৃঙ্খলা আনতে বদ্ধপরিকর সরকার, জানিয়েছেন প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।